আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটা প্রায় ১০০ বছর আগে লেখা ১৯৩৭ সালে। নাম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, লেখক নেপোলিয়ন হিল। কিন্তু কি আশ্চর্য, তাই না? বইটা আজও বেস্টসেলার। হ্যাঁ, আর এর কারণটা হলো বইটার ভিত্তি। লেখক নেপোলিয়ন হিল প্রায় ২০ বছর ধরে ৫০০র বেশি সফল ব্যক্তির জীবন নিয়ে গবেষণা করেছেন। আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেখানে অ্যান্ড্রু কার্নেগি, হেনরি ফোর্ড, টমাস এডিসনের মতো ব্যক্তিদের নামও রয়েছে। হিলের দাবি ছিল তিনি সাফল্যের একটা গোপন সূত্র খুঁজে পেয়েছেন, যেটা সবার জন্য কাজ করতে পারে। তো আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হলো সেই সূত্রটাকেই একটু ব্যবচ্ছেদ করা। আমরা দেখব কিভাবে একটা সাধারণ চিন্তা বা আইডিয়া বাস্তব সম্পদে মানে টাকায় রূপান্তরিত হতে পারে, অন্তত এই বই অনুযায়ী। চলুন এর পেছনের নীতি আর সবচেয়ে মজার গল্পগুলো নিয়ে কথা বলা যাক। বইটার একেবারে কেন্দ্রে আছে আকাঙ্ক্ষা বা ডিজায়ারের ধারণা। তবে হিল এখানে কোনো সাধারণ ইচ্ছার কথা বলছেন না। তিনি বলছেন এক জ্বলন্ত আকাঙ্ক্ষা বা বার্নিং ডিজায়ারের কথা। এটা এমন একটা তীব্র আবেশ যা আপনার সমস্ত চিন্তাকে নিয়ন্ত্রণ করে। এই বার্নিং ডিজায়ার ব্যাপারটা বোঝানোর জন্য বইতে এডউইন সি বার্নসের একটা অসাধারণ গল্প আছে, তাই না? বার্নসের জীবনে একটাই লক্ষ্য ছিল, তিনি বিখ্যাত উদ্ভাবক টমাস এডিসনের কর্মচারী হতে চাননি, বরং তার ব্যবসায়িক সহযোগী হতে চেয়েছিলেন। ঠিক, কিন্তু তার কাছে তো টাকা ছিল না। টাকাও ছিল না, আর এডিসনের সাথে কোনো পরিচয়ও ছিল না। তিনি একটা মালবাহী ট্রেনে চড়ে বসেন। মালবাহী ট্রেনে? হ্যাঁ, কারণ সাধারণ ট্রেনে টিকিট কাটার মতো পয়সাও তার ছিল না। যখন তিনি এডিসনের সামনে গিয়ে দাঁড়ালেন, তখন তার চেহারা ছিল প্রায় একজন ভবঘুরের মতো। কিন্তু এডিসন পরে বলেছিলেন, বার্নসের চোখের মধ্যে তিনি এমন এক সংকল্প দেখেছিলেন যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে যা চায় তা না নিয়ে ফিরবে না। তার মানে প্রথম দেখাতেই তিনি এডিসনকে প্রভাবিত করতে পেরেছিলেন, কোনো সিভি বা রেফারেন্স ছাড়াই। একদম। কিন্তু তাকে তো সাথে সাথে পার্টনার করে নেওয়া হয়নি, তাই না? না না, একেবারেই না। তাকে সামান্য বেতনে একটা খুব সাধারণ কাজ দেয়া হয়েছিল। অন্য কেউ হলে হয়তো ভাবত, কয়েক মাস চেষ্টা করে দেখি, না হলে অন্য চাকরি খুঁজব। কিন্তু বার্নস তা ভাবেননি। তার মানসিকতা ছিল, আমি এডিসনের সহযোগী হতেই এখানে এসেছি, এর জন্য যদি সারা জীবনও অপেক্ষা করতে হয়, আমি করব। তিনি যেন নিজের ফেরার সমস্ত পথ, সমস্ত প্ল্যান বি মনে মনে পুড়িয়ে দিয়েছিলেন। আর এই ফেরার পথ বন্ধ করে দেওয়ার মানসিকতাই তাকে সুযোগ এনে দিয়েছিল। ঠিক। বেশ কয়েক বছর পর সুযোগটা আসে। এডিসন তখন এডিফোন নামে একটা নতুন ডিকটেশন মেশিন তৈরি করেছেন। কিন্তু তার সেলসম্যানরা কেউই এই যন্ত্রটা বিক্রি করতে আগ্রহী ছিল না। তাদের মনে হয়েছিল এটা বিক্রি করা প্রায় অসম্ভব। আর বার্নসের মধ্যেই তার জীবনের সবচেয়ে বড় সুযোগটা দেখতে পান। তিনি এডিসনের কাছে গিয়ে বলেন যে তিনি এটা বিক্রি করতে পারবেন, এবং তিনি পেরেছিলেন। তিনি যন্ত্রটা এত সফলভাবে বিক্রি করেন যে এডিসন তাকে সারা দেশে এটা বাজারজাত করার চুক্তি দিয়ে দেন। হ্যাঁ, আর সেখান থেকেই মেড বাই এডিসন অ্যান্ড ইনস্টলড বাই বার্নস স্লোগানটা তৈরি হয়েছিল। বার্নস আক্ষরিক অর্থেই চিন্তা করে ধনী হয়েছিলেন। তার মূলধন ছিল কেবল একটা তীব্র জ্বলন্ত আকাঙ্ক্ষা। আর এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য লেখক ৬টা নির্দিষ্ট ধাপের কথা বলেছেন। ধাপগুলো কিন্তু খুব স্পষ্ট। আচ্ছা, প্রথমটা কি? প্রথমত, আপনি ঠিক কত টাকা চান তা স্থির করতে হবে। অনেক টাকা বললে হবে না, একটা নির্দিষ্ট অঙ্ক, ধরুন ১ কোটি টাকা। দ্বিতীয়ত, সেই টাকার বিনিময়ে আপনি কি দিতে প্রস্তুত তা নির্ধারণ করা, কারণ বিনামূল্যে তো কিছু পাওয়া যায় না। ঠিক। তৃতীয় ধাপ হল একটা নির্দিষ্ট তারিখ ঠিক করা। চতুর্থ, একটা সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করা এবং সাথে সাথে কাজ শুরু করা। প্রস্তুত হন বা না হন। একদম। পঞ্চম, এই সব কিছু টাকার পরিমাণ, বিনিময়ে কি দেবেন, তারিখ আর পরিকল্পনা পরিষ্কারভাবে একটা কাগজে লিখে রাখা। আর ষষ্ঠ ধাপ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সেটা হলো এই লিখিত বিবৃতিটা দিনে ২ বার, সকালে আর রাতে জোরে জোরে পড়া। এবং শুধু পড়া নয়, পড়ার সময় কল্পনা করা, অনুভব করা এবং বিশ্বাস করা যে আপনি ইতোমধ্যেই সেই অর্থ পেয়ে গেছেন। এর পেছনের যুক্তিটা হলো এই প্রক্রিয়াটা আপনার অবচেতন মনকে প্রোগ্রাম করে তোলে, যা আপনাকে সঠিক পথে চালিত করে। কিন্তু শুধু তীব্র আকাঙ্ক্ষা থাকলেই তো সব হয় না, ব্যর্থতা তো আসেই।
অবশ্যই। লেখক বলছেন ব্যর্থতার সবচেয়ে সাধারণ কারণ হল সাময়িক পরাজয়ের পর হাল ছেড়ে দেওয়া। এই বিষয়টা বোঝানোর জন্য বইতে আর একটা দারুণ গল্প আছে। হ্যাঁ, আর.ইউ. ডার্বির গল্প। গোল্ড রাশের সময় তার কাকা সোনার খনি সন্ধান পান। তারা তাদের সমস্ত সঞ্চয় ধার দেনা করে যন্ত্রপাতি নিয়ে এসে কাজ শুরু করেন। আর প্রথম চালানেই তারা বুঝতে পারেন যে এটা কলোরাডোর অন্যতম ধনী একটা খনি। কিন্তু সেখানেই গল্পের মোড় ঘুরে যায়, তাই না? ঠিক তাই। হঠাৎ করে সোনার শিরাটা উধাও হয়ে যায়। তারা মরিয়া হয়ে আরও খোঁড়াখুড়ি করেন, কিন্তু কিছুই পান না। শেষে তারা হাল ছেড়ে দেন। আর খনির যন্ত্রপাতিগুলো? সামান্য কিছু টাকায় এক জাঙ্ক ব্যবসায়ীর কাছে বিক্রি করে বাড়ি ফিরে আসেন। কিন্তু সেই জাঙ্ক ব্যবসায়ী ছিলেন বেশ বিচক্ষণ। তিনি কি করলেন? তিনি যন্ত্রপাতিগুলো গলিয়ে ফেলার আগে একজন মাইনিং ইঞ্জিনিয়ারকে ডেকে আনেন পরামর্শের জন্য। আর সেই ইঞ্জিনিয়ার এমন কিছু আবিষ্কার করেন যা ডার্বিরা বুঝতে পারেননি। হ্যাঁ, ইঞ্জিনিয়ার পরীক্ষা করে জানান যে একটা ভূতাত্ত্বিক ফল্ট লাইনের কারণে সোনার শিরাটা জায়গা পরিবর্তন করেছে। ডার্বিরা যেখানে খোঁড়া বন্ধ করেছিলেন তার মাত্র ৩ ফুট নিচেই নাকি সেটা আবার পাওয়া যাবে। মাত্র ৩ ফুট? হ্যাঁ, আর সেই জাঙ্ক ব্যবসায়ী খনি থেকে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করেন। 3 feet from gold। সোনা থেকে মাত্র ৩ ফুট দূরে থেমে যাওয়া। এই ধারণাটা তো শুধু সোনার খনির ক্ষেত্রে নয়, আমাদের জীবনেও হয়তো ঘটে। মানুষ কেন সাফল্যের এত কাছাকাছি এসে হাল ছেড়ে দেয়? এর কি কোনো মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে? এটা একটা চমৎকার প্রশ্ন। লেখক এখানে সাময়িক পরাজয় আর ব্যর্থতার মধ্যে পার্থক্য করেছেন। তিনি বলছেন বেশিরভাগ মানুষই একটা সাময়িক পরাজয়কে চূড়ান্ত ব্যর্থতা বলে ধরে নেয়। ডার্বিরাও তাই করেছিলেন। তারা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথা ভাবেননি। আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। একদম। আর ডার্বি নিজেই ঘটনা থেকে কি শিখলেন? তিনি এই শিক্ষাটা তার বাকি জীবনে কাজে লাগিয়েছিলেন। তিনি জীবন বীমা বিক্রির ব্যবসায় নামেন এবং প্রতিজ্ঞা করেন যে গ্রাহক না বললেই তিনি থেমে যাবেন না। কারণ তিনি জানতেন না মানে চূড়ান্ত প্রত্যাখ্যান নয়। এটা হয়তো একটা সাময়িক বাধা। ঠিক এই মানসিকতার কারণেই তিনি আমেরিকার শীর্ষস্থানীয় বীমা বিক্রেতাদের একজন হয়েছিলেন। তিনি বলতেন, আমি সোনা থেকে ৩ ফুট দূরে থেমে যাওয়ার কারণে মিলিয়ন ডলার হারিয়েছি, কিন্তু সেই শিক্ষা আমাকে তার চেয়ে অনেক বেশি ফিরিয়ে দিয়েছে। ডার্বির গল্প থেকে অধ্যাবসায়ের গুরুত্ব তো বোঝা গেল, কিন্তু শুধু লেগে থাকলেই তো হবে না। মনের মধ্যে সেই বিশ্বাসটাও তো তৈরি করতে হবে যে ৩ ফুট নিচেই সোনা আছে। এই বিশ্বাস তৈরির কোনো উপায়ের কথা কি লেখক বলেছেন? হ্যাঁ, এখানেই বিশ্বাস বা ফেথ এর ধারণাটি আসে। হিলের মতে বিশ্বাস হল মনের এমন এক অবস্থা যা জোর করে তৈরি করা যায় না, তবে অটো সাজেশন বা স্বপরামর্শের মাধ্যমে একে গড়ে তোলা যায়। অর্থাৎ অবচেতন মনকে বারবার নির্দেশ দেওয়ার মাধ্যমে বিশ্বাস তৈরি হয়। তার মানে নিজের মনকে এক প্রকার প্রোগ্রামিং করা, যা আমরা ওই ৬টি ধাপের আলোচনায় শুনলাম। ঠিক তাই। অবচেতন মন আবেগ মিশ্রিত চিন্তার উপর কাজ করে। আপনি যদি ভয় বা সন্দেহের সাথে কোনো চিন্তা করেন, অবচেতন মন সেই ভয়কেই বাস্তবে পরিণত করার পথ খুঁজবে। আবার আপনি যদি বিশ্বাস আর আবেগের সাথে কোনো ইতিবাচক লক্ষ্যকে লালন করেন, তবে অবচেতন মন সেই লক্ষ্য অর্জনের জন্য আপনাকে সুযোগ এনে দেবে। এর সাথে কল্পনা বা ইম্যাজিনেশনের একটা সম্পর্ক আছে, তাই না? ওতপ্রোতভাবে জড়িত। লেখক কল্পনাকে বলেছেন মনের কারখানা, যেখানে সব পরিকল্পনা তৈরি হয়। তিনি ২ ধরনের কল্পনার কথা বলেন। হ্যাঁ, একটা হলো সিনথেটিক ইম্যাজিনেশন, যেখানে আমরা পুরানো ধারণা বা পরিকল্পনাকে নতুনভাবে সাজাই, আর অন্যটা হলো ক্রিয়েটিভ ইম্যাজিনেশন, যার মাধ্যমে সম্পূর্ণ নতুন ধারণা বা অনুপ্রেরণা লাভ করা যায়। এই কল্পনার শক্তিকে কাজে লাগানোর কোনো বাস্তব উদাহরণ কি বইতে আছে? অবশ্যই আছে। কোকাকোলার গল্পটা ভাবুন। আসা ক্যান্ডলার নামে একজন রাপ ক্লার্ক একটা পুরনো কেটলি আর একটা গোপন ফর্মুলা কিনেছিলেন। কত দিয়ে? সোর্স ম্যাটেরিয়াল বলছে প্রায় $500 খরচ হয়েছিল, কিন্তু তিনি সেই ফর্মুলার সাথে একটা অদৃশ্য রহস্যময় উপাদান মিশিয়েছিলেন। কি সেটা? তার কল্পনা। একটা মিষ্টি পানীয়র ফর্মুলার মধ্যে কল্পনা? বিষয়টা ঠিক পরিষ্কার হলো না। তিনি শুধু একটা পানীয় দেখেননি, তিনি এর মধ্যে একটা বিশ্বব্যাপী সম্ভাবনা দেখেছিলেন। তিনি কল্পনা করতে পেরেছিলেন যে এই পানীয়টি একদিন পৃথিবীর কোনায় কোনায় মানুষের তৃষ্ণা মেটাবে। এই আইডিয়া বা কল্পনাই ছিল আসল উপাদান।
কেটলি বা ফর্মুলাটা ছিল গৌণ। এটা একটা দারুণ দৃষ্টিকোণ। তার মানে একটা শক্তিশালী আইডিয়ার জন্য অর্থ বা রিসোর্স প্রাথমিক শর্ত নয়। এর সমর্থনে বইতে ডক্টর ফ্র্যাঙ্ক গুনসালাসের একটা গল্প আছে, যিনি $1,000,000 জোগাড় করেছিলেন শুধু একটা বক্তৃতার মাধ্যমে। হ্যাঁ, সেই গল্পটি সিদ্ধান্তের শক্তিতে তুলে ধরে। ডক্টর গুনসোলাস একটা নতুন ধরনের কলেজ খোলার স্বপ্ন দেখতেন, যার জন্য তার $1,000,000 প্রয়োজন ছিল। 2 বছর ধরে তিনি শুধু স্বপ্নই দেখেছেন, কিন্তু কোনো পদক্ষেপ নেননি। একদিন রাতে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন যে তিনি 1 সপ্তাহের মধ্যে এই টাকা জোগাড় করবেনই। আর শুধু এই একটা সিদ্ধান্ত নেয়ার ৩৬ ঘন্টার মধ্যে এত বড় একটা স্বপ্ন পূরণ হতে পারে? 2 বছর ধরে যা হয়নি তা এত দ্রুত কিভাবে হলো? কারণ একটা দৃঢ় এবং নির্দিষ্ট সিদ্ধান্ত মনের মধ্যে এক ধরনের শক্তি তৈরি করে। সিদ্ধান্তহীনতা মনকে দুর্বল করে রাখে। সিদ্ধান্ত নেওয়ার পরেই তার মাথায় একটা পরিকল্পনা আসে। তিনি ঘোষণা করেন যে পরের দিন তিনি আমার কাছে $1,000,000 থাকলে আমি কি করতাম এই শিরোনামে একটা বক্তৃতা দেবেন। বাহ! তিনি আবেগ দিয়ে তার স্বপ্নের কলেজের পরিকল্পনা বর্ণনা করেন। বক্তৃতার শেষে ফিলিপ ডি আর্মার নামে একজন ধনী শিল্পপতি উঠে দাঁড়ান এবং বলেন, আপনার পরিকল্পনাটি আমার পছন্দ হয়েছে। কাল আমার অফিসে আসুন, আমি আপনাকে $1,000,000 দেব। ঠিক তাই। 2 বছরের দ্বিধা বনাম ৩৬ ঘন্টার অ্যাকশন। আচ্ছা, এর সাথে জ্ঞানের সম্পর্কটা কি? আমাদের সমাজে তো একটা প্রচলিত ধারণা হলো জ্ঞানই শক্তি। কিন্তু নেপোলিয়ন হিল এই ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেছেন, জ্ঞান শুধুমাত্র সম্ভাব্য শক্তি। জ্ঞান ততক্ষণ পর্যন্ত শক্তি হয়ে ওঠে না যতক্ষণ না তাকে সুসংগঠিত করে নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কোনো লক্ষ্যের দিকে পরিচালিত করা হয়। তিনি সাধারণ জ্ঞান আর বিশেষায়িত জ্ঞানের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য করেছেন। এই বিষয়টি প্রমাণ করার জন্য তিনি হেনরি ফোর্ডের বিখ্যাত আদালতের ঘটনাটি উল্লেখ করেছেন। হ্যাঁ, একটা সংবাদপত্র ফোর্ডকে অজ্ঞ শান্তিবাদী বলে অভিহিত করে। ফোর্ড তাদের বিরুদ্ধে মানহানির মামলা করেন। আদালতে বিপক্ষের আইনজীবী ফোর্ডকে হেনস্থা করার জন্য নানা সাধারণ জ্ঞানের প্রশ্ন করতে শুরু করেন, যেমন আমেরিকা কবে স্বাধীন হয়েছিল। আর ফোর্ড বেশিরভাগ প্রশ্নেরই উত্তর দিতে পারেননি। কিন্তু এক পর্যায়ে বিরক্ত হয়ে ফোর্ড বলেন, আমার ডেস্কে একটা বোতামের সারি আছে। যখন আমার কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয়, আমি শুধু বোতাম টিপে এমন বিশেষজ্ঞদের ডাকি যারা আমার ব্যবসার যে কোনো বিষয়ে সঠিক উত্তর দিতে পারে। বাহ! তিনি আরও বলেন, তাহলে অপ্রয়োজনীয় তথ্য দিয়ে আমার মস্তিষ্ক বোঝাই করার দরকার কি? এই উত্তরে পুরো আদালত কক্ষ স্তব্ধ হয়ে গিয়েছিল। তার মানে শিক্ষিত ব্যক্তি তিনি নন যিনি সব জানেন, বরং তিনি যিনি জানেন কোথা থেকে জ্ঞান অর্জন করতে হবে এবং কিভাবে সেই জ্ঞানকে একটা নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কাজে লাগাতে হবে। একদম। হিলের সময় মাস্টার মাইন্ড বা বিশেষজ্ঞদের একটা দল তৈরি করা ছিল জ্ঞান অর্জনের সেরা উপায়। আজকের দিনে সেই মাস্টার মাইন্ড হতে পারে গুগল, এআই বা অনলাইন কোর্স। মূল নীতিটা কিন্তু একই। তথ্য জমা করা শিক্ষা নয়, তথ্যকে সংগঠিত করে কর্মপরিকল্পনায় রূপ দেওয়াই আসল শিক্ষা। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে যা উঠে এলো তা হলো একটা তীব্র জ্বলন্ত আকাঙ্ক্ষা দিয়ে শুরু করতে হবে। তাকে বিশ্বাস আর অটো সাজেশনের মাধ্যমে মনের গভীরে প্রতিষ্ঠা করতে হবে অধ্যবসায়ের মাধ্যমে সাময়িক পরাজয়কে মোকাবেলা করতে হবে। এবং সবশেষে কল্পনা ও বিশেষায়িত জ্ঞান ব্যবহার করে একটা নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে হবে। এই বই অনুসারে এটাই হলো বড় অর্জনের মূল ভিত্তি। হ্যাঁ, চিন্তা এখানে একটা বাস্তব এবং শক্তিশালী শক্তি হিসাবে উপস্থাপিত হয়েছে। এই চিন্তায় সম্পদ বা দারিদ্র্য দুটোই তৈরি করতে পারে। মূল কথা হল নিজের মনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং তাকে কোন ধরনের চিন্তা দিয়ে পরিপূর্ণ করা হবে সেই সিদ্ধান্ত সচেতনভাবে নেওয়া। সবশেষে আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনা। লেখক তার বইয়ের একটি গুরুত্বপূর্ণ অংশে বলেছেন, প্রতিটি প্রতিকূলতা, প্রতিটি ব্যর্থতা তার সাথে একটি সমতুল্য বা তার চেয়ে বড় সুবিধার বীজ নিয়ে আসে। তিনি এর প্রমাণ হিসাবে তার নিজের ছেলের উদাহরণ দেন, যে প্রায় কান ছাড়া জন্মেছিল এবং চিকিৎসকরা বলেছিলেন সে আজীবন বধির থাকবে। কিন্তু হিল এই ঘটনাকে দুর্ভাগ্য হিসেবে মেনে নেননি। তিনি বিশ্বাস স্থাপন করেছিলেন যে এই প্রতিবন্ধকতাই তার ছেলের সবচেয়ে বড় সম্পদে পরিণত হবে, এবং শেষ পর্যন্ত তাই হয়েছিল। তার ছেলে শ্রবণ শক্তিহীন মানুষদের জন্য কাজ করার এক বিশাল সুযোগ পেয়েছিল।
যা হয়তো সে স্বাভাবিকভাবে জন্মালে পেত না। তাই ভাবনার বিষয় হল, আমাদের নিজেদের জীবনের কোনো আপাত অসুবিধা বা অতীতের ব্যর্থতার মধ্যে কি এমন কোনো অপ্রত্যাশিত সুবিধার বীজ লুকিয়ে থাকতে পারে, যা হয়তো সঠিক মানসিকতার মাধ্যমে এক বিরাট সম্পদে পরিণত হওয়ার অপেক্ষায় আছে?